আসসালামু আলাইকুম। এইচএসসি রিভিশন প্রোগ্রামের ভূগোল প্রথম পত্রের তোমার কি জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন অধ্যায়ে তোমাদেরকে স্বাগতম। কথা না বাড়িয়ে চলো সরাসরি আমরা কোশ্চিন সলভে চলে যাই। ঠিক আছে, আচ্ছা দেখো 1 নম্বর কোশ্চিনে এখানে কি ভাইয়া, দেখো 1 নম্বর কোশ্চিনে তোমার পৃথিবীর একটা চিত্র দিছে, তারপরে কি দেখাইছে এখানে গ অঞ্চল মানে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে কি ভাই এখানে 30 ডিগ্রি, এখানে ক অঞ্চল, এটা হচ্ছে খ অঞ্চল দেখাইছে। ঠিক আছে, এরপরে দেখো নিরক্ষীয় জলবায়ু কাকে বলে, বনভূমি কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে সেটাতে আমরা আসবো। উদ্দীপকে উল্লেখিত ক জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বর্ণনা করো। মেনলি আমার এই ক যে এই অঞ্চলটা সেখানে তোমার জলবায়ুর অবস্থা বর্ণনা করতে বলছে। আর আমরা কি জানি মেনলি তোমার কি এখানে নিরক্ষীয়, ঠিক আছে, এটা তোমার নিরক্ষীয় জলবায়ুর অঞ্চল। আর এখানে তোমার কি বলছে ভাইয়া ক এবং খ অঞ্চল। মেনলি তোমার এই অধ্যায়ে মেনলি এই 3টা অঞ্চল জুড়েই যে জায়গাগুলো আছে, এই তোমার অঞ্চলগুলো যে জলবায়ু সেগুলাই কিন্তু তোমার কিন্তু বর্ণনা করতে হবে। ঠিক আছে, এখন দেখো উদ্দীপকে উল্লেখিত খ জলবায়ু ও গ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ করো। মেনলি তুমি যদি এই কোশ্চিনটা শুধু তোমার মানে এই কোশ্চিনটা যদি ভালো মতো তুমি দেখো এবং আমার সাথে থাকো, এই সলভ করতে পারো, তাহলে তোমার মোটামুটি এই অধ্যায়টা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে ডাইরেক্ট সলভে নিয়ে যাচ্ছি। দেখো ক নম্বরে দেখো নিরক্ষরেখার উভয় পাশে 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু পরিলক্ষিত হয় তাকে কি বলতেছে ভাই, আমরা নিরক্ষীয় জলবায়ু বলছি। ঠিক আছে, মানে তোমার নিরক্ষীয় মানে 0 ডিগ্রির কাছাকাছি। ঠিক আছে, নিরক্ষীয় তোমার কি তোমার উভয় পাশে 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু পরিলক্ষিত তাকে নিরক্ষীয় জলবায়ু বলতেছে। এখন খ নম্বরে বনভূমি জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক, যে অঞ্চলে বনভূমির পরিমাণ অধিক সেখানে কি ভাই সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠে উত্তপ্ত করতে পারবে না, ফলে সেখানকার জলবায়ু অনেকটা শীতল থাকবে। ঠিক আছে, বনভূমি আবার প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পীভবনের মাধ্যমে ছেড়ে দেয়। ঠিক আছে, এরপরে কী হয়, যা বায়ুতে মিশে বৃষ্টিপাত ঘটায়। তাই দেখা যায় বনভূমি অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়। বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণাঞ্চলের বনভূমির উপর অনেকটা নির্ভরশীল। এভাবে বনভূমির জলবায়ুকে তোমার কি ভাইয়া প্রভাবিত করে। ঠিক আছে, এখন আমরা দেখো ভাইয়া এখানে কি ফাইন্ড আউট করছে, দেখো ভাই ক চিহ্নিত অঞ্চল হলো মৌসুমী জলবায়ু অঞ্চল। ঠিক আছে, এখন আমরা দেখি এখানে আসো, এখানে তোমার কি নিরক্ষীয় জলবায়ু। ঠিক আছে, মানে তোমার এই যেহেতু 0 ডিগ্রি আশেপাশে এটা তোমার নিরক্ষীয় জলবায়ু। ঠিক আছে, আর ক নাম্বারে যে অপশন এই জায়গাটা আছে 15 থেকে তোমার 30 ডিগ্রি দেখাইছে, এটা তোমার কি বলছে ভাই মৌসুমী জলবায়ু। এটা সবসময় মনে রাখবা, এই অঞ্চল যেখানে তোমার দেখাবে সেখানে তোমার মৌসুমী জলবায়ু হবে। ঠিক আছে, আর উপরে তোমার খ অঞ্চল। ওকে, এখন আমরা দেখো মৌসুমী জলবায়ুতে চলে আসি। মৌসুমী জলবায়ু আমাদের কি ভাইয়া 15 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখা যায়। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, মালয়েশিয়া অধিকাংশ স্থান ও দক্ষিণ চীন ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অন্তর্গত। তাছাড়া কি ভাইয়া মাদাগাস্কারের কি ভাইয়া দ্বীপ, পূর্ব আফ্রিকার উপকূল অঞ্চলে, ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরের উপকূলবর্তী দেশসমূহে, ব্রাজিলের পূর্বাংশ, পশ্চিম ও পশ্চিম পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের কিয়দাংশ, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও মাঞ্চুরিয়ার অংশবিশেষ তোমার কি মৌসুমী জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। ঋতু ও পরিবর্তনের সাথে সাথে এ ধরনের জলবায়ুর কি ভাইয়া ভিন্নতা পরিলক্ষিত হয়। ঠিক আছে, সুতরাং উদ্দীপকে ক চিহ্নিত স্থান মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এখন দেখো ভাইয়া এখানে খ এবং গ কি হচ্ছে ভাইয়া আমাদের যথাক্রমে ভূমধ্যসাগর এবং হচ্ছে কি ভাইয়া নিরক্ষীয় জলবায়ু। ঠিক আছে, এখানে দেখো মেনলি তোমার এই পার্টে আমাদের তোমার এই পার্টটা কি আমাদের মৌসুমী জলবায়ু। ঠিক আছে, এটা আমাদের নিরক্ষীয়। আর এই অঞ্চলটা এই মেনলি তোমার এই অধ্যায়ে কোশ্চিন হয় তোমার এই অঞ্চলটা থেকে, এই অঞ্চলটা তোমার এখানে ইন্ডিকেট করায় এবং সেটা ফাইন্ড আউট করতে বলে তোমার কোন জলবায়ু, সেটা হচ্ছে আমাদের কি ভাই এই অঞ্চলটা যখনই থাকবে খ অঞ্চলটা, এই অঞ্চলটা আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ঘ নম্বরে আসি। দেখো একই ঝামেলা করতেছে আবার। ওকে, খ ও গ হচ্ছে কি ভাই আমাদের ভূমধ্যসাগর ও নিরক্ষীয় জলবায়ু। ঠিক আছে, নিচে এদের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য দেওয়া হলো। ভূমধ্যসাগরের জলবায়ু ভাইয়া দেখো এই অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় মূলত আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহের জন্য। ঠিক আছে, মহাদেশীয় ভূভাগের পশ্চিম প্রান্তে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে যে জলবায়ুর দেখা যায় তাকে আমরা কি ভাইয়া পশ্চিম উপকূলবর্তী উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু বলে। ঠিক আছে,
ভূমধ্যসাগরের তীরবর্তী দেশসমূহে এই শ্রেণীর জলবায়ু দেখা যায়। ওকে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হলো মৃদু ভাবাপন্ন। ঠিক আছে, শীত ও রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া এই অঞ্চলের দেশগুলো কি হচ্ছে ভাইয়া, নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হওয়ার কারণে তাপের তেমন প্রখরতা অনুভূত হয় না। ওকে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল পরিলক্ষিত হয়। দেখো ভাইয়া, বৃষ্টিবহুল শীতকাল, এটা ইন্টারেস্টিং না? ঠিক আছে, এখন দেখো এই অঞ্চলে তৃণভূমির পরিমাণ কম হওয়ার কারণে পশুপালন খুব একটা হয় না। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল, মাল্টা, গ্রিস, বলকান, অস্ট্রেলিয়ার মারে নদী অববাহিকার দক্ষিণাংশ ইত্যাদি। ঠিক আছে, এখন আসো অন্যদিকে কি ভাইয়া, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেবে। ঠিক আছে, এটা আমরা জানি, এবং দিবাভাগের দৈর্ঘ্য সারা বছর প্রায় সমান থাকে বলে এই অঞ্চলের তাপমাত্রা সারা বছর কি থাকে ভাইয়া, অধিক থাকে, এবং বিভিন্ন মাসের মধ্যে তাপমাত্রার পার্থক্য খুব কম হয়ে থাকে। বার্ষিক গড় তাপমাত্রা সাধারণত 22 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এরা। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে জলভাগ অধিক হয় কি ভাইয়া, এবং প্রচণ্ড উত্তাপ থাকে, সারাদিনই সূর্যের তাপ পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠতে থাকে এবং ঊর্ধ্বে প্রসারিত ও শীতল হয়ে অপরাহ্নে পরিচালন প্রক্রিয়া কি ভাইয়া ব্যাপকভাবে আমাদের কি বৃষ্টিপাত ঘটায়। এই অঞ্চলে কি হয় ভাইয়া, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 150 সেন্টিমিটারের মতো। ঠিক আছে, তাই বলা যায় নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় বা জলবায়ু অঞ্চলের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। ওকে, 2 নম্বরটা দেখো ভাইয়া, 2 নম্বরটা মিললে আমাদের কি ইন্ডিকেট করছে, এখানে আমাদের নিরক্ষীয় অঞ্চলটা দেখাইছে না ভাইয়া, এখানে 0 ডিগ্রি। ঠিক আছে, মৌসুমী বায়ু কাকে বলে সেটা আমরা আসবো, শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো সেটা আসবো, ক চিহ্নিত জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এবং এবং খ চিহ্নিত জলবায়ুর বৈশিষ্ট্য দৃশ্য বিশ্লেষণ করো। ঠিক আছে, তোমার এখানে ক তোমার এটা বলছে, খ তোমার সম্ভবত এই তোমার ভূমধ্যসাগরীয়টা বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে, আমরা এখানে আসি। ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে আমরা কি বলছি ভাইয়া, মৌসুমী বায়ু। ঠিক আছে, এটা খুব সিম্পল। তারপরে দেখো ভাইয়া, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন শিল্প কারখানা ও ইট ভাটা স্থাপন, কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার, ফ্রিজ ও এসি ব্যবহার, ঠিক আছে ভাই, ইত্যাদির কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি। ওকে, বর্তমানে শিল্পায়নের কারণে ব্যাপক হারে ভূগর্ভস্থ ও প্রস্তুরভূত জ্বালানি পোড়ানোর কারণে কি হচ্ছে ভাই, আমাদের কার্বন ডাইঅক্সাইড ক্রমবর্ধমান হারে যোগ হচ্ছে। এসবের কারণে কি ভাইয়া, দিন দিন আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বেড়েই চলেছে। তাই বলা যায় শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ। ঠিক আছে, আমরা ক নাম্বারটা দেখছিলাম কি হচ্ছে ভাইয়া, সেটা আমাদের ছিল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে, সাধারণত বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের উপর ভিত্তি করে নিরক্ষীয় জলবায়ু নিরূপণ করা যায়। নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং দিবাভাগের দৈর্ঘ্য সারা বছর প্রায় সমান থাকে। এই অঞ্চলের তাপমাত্রা সারা বছর অধিক থাকবে 22 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, এটা গড় তাপমাত্রা। ঠিক আছে, ফলে আনুভূমিক বায়ু প্রবাহের বেগ অতি কম, কেবল প্রান্তভাগে অয়ন বায়ুর প্রবেশনের কারণে কি হচ্ছে ভাই, আনুভূমিক বায়ু প্রবাহের বেগ অপেক্ষাকৃত অধিক হয় এবং নিরক্ষীয় শান্ত বলয়ের দিকে বায়ুর বেগ ক্রমশ কমে যায়। এই অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 150 সেন্টিমিটার মতো, এটা আমরা আগে সলভ করছি। ঠিক আছে, এখন দেখো আমাদের খ অঞ্চলটা কি ভাই ফাইন্ড আউট করলাম, সেটা হচ্ছে আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু। ঠিক আছে, এটা কিন্তু আমরা তোমার বৈসাদৃশ্য বর্ণনা করতেছি এখানে। ঠিক আছে, ডাইরেক্ট চলে যাই। সাধারণত বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের উপর ভিত্তি করে নিরক্ষীয় জলবায়ু নিরূপণ করা হয়। তারপরে কি বলতেছে, আবার সেম কথা ভাইয়া, এখানে 22 থেকে 34 ডিগ্রি, তারপরে হচ্ছে কি 150 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। আর এদিকে সুতরাং বলা যায় উপযুক্ত উপাদানগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই আমরা নিরক্ষীয় জলবায়ু চিহ্নিত করতে পারি। অন্যদিকে কি হচ্ছে বলতেছে ভাইয়া, মহাদেশসমূহের পশ্চিমাংশে ভাইয়া 30 থেকে 45 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে জলবায়ু দেখা যায়। ভূমধ্যসাগর এবং তীরবর্তী দেশগুলো তোমার এই জলবায়ুর বিস্তৃতি ও প্রভাব সর্বাধিক বলে তোমার কি হচ্ছে ভাইয়া, উপক্রান্তীয় মহাদেশের পশ্চিম প্রান্তের এই জলবায়ুকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয়। এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হলো, এখানে কি ভাই, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না বলে এই অঞ্চলে জলবায়ু অত্যন্ত মনোরম ও রৌদ্রকরজ্জ্বল। ঠিক আছে, গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা 4 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সমুদ্র উপকূল হতে দেশের অভ্যন্তরে তাপমাত্রার ব্যবধান কমতে থাকে। এই অঞ্চলের দেশগুলো নাতিশীতোষ্ণ অঞ্চলের বলে কি ভাইয়া, তাপ তেমন প্রখর নয়। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 75 সেন্টিমিটার। সমুদ্র উপকূল হতে মহাদেশের কি ভাইয়া অভ্যন্তরে বৃষ্টিপাত ক্রমশ কমতে থাকে। আকাশ প্রায় মেঘমুক্ত থাকে। এই অঞ্চলে কি ভাইয়া শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু
এবং গ্রীষ্মকালে শুষ্ক অয়ন বায়ু প্রবাহিত হয়। সুতরাং ক এবং খ জলবায়ু তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণে দেখা যায় এই অঞ্চলে কি হয়, দুই অঞ্চলের জলবায়ুর মধ্যে বেশিরভাগই বৈসাদৃশ্যতা বিরাজ করে, অর্থাৎ দুই অঞ্চলের জলবায়ুর মধ্যে বৈসাদৃশ্যতা পরিলক্ষিত হয়। ঠিক আছে, 3 নম্বর আসি ভাই। দেখো 3 নম্বর এখানে ক নম্বর এখানে দেখাইছে, খ নম্বর এখানে দেখাইছে। ঠিক আছে, আর এখানে ক নম্বরটা কি 0 ডিগ্রিতে, তার মানে কি ভাই আমরা ফাইন্ড আউট করলাম এটা নিরক্ষীয়। ঠিক আছে, মৌসুমী জলবায়ু কি সেটা আমরা দেখছি, বিষ্ণু উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো সেটা আমরা জানি। ওকে, এখন দেখো উদ্দীপকের ক চিহ্নিত অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য মানে কি, আমাদের এখানে আমাদের 0 ডিগ্রি যেটা নিরক্ষীয় জলবায়ু আছে সেটা বর্ণনা করতে বলছে। ওকে, এবং ক এবং খ চিহ্ন জলবায়ুর বৈসাদৃশ্য বিশ্লেষণ করো, এটা আমরা সলভ করছি। এখানে দেখো মৌসুমী জলবায়ু দেখো এখানে, আর মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন শিল্প কলকারখানা, কৃষিক্ষেত্র, রাসায়নিক সারের ব্যবহার, ফ্রিজ ও এসি ব্যবহার ইত্যাদির কারণে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা এখন দেখো ক চিহ্নিত অঞ্চল জলবায়ু হলো নিরক্ষীয় জলবায়ু, নিচে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য তুলে ধরা হলো, এটা আমরা সলভ করছি। এখন দেখো খতে ক খ চিহ্নিত অঞ্চল হলো যথাক্রমে নিরক্ষীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু, এটাও আমরা সলভ করছি। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বরে সমভূমি কাকে বলে, নগ্নি ভ্রমণ কীভাবে সংগঠিত হয় সেটা আমরা দেখাবো। এখন মেহেদী সাহেবের ভ্রমণকৃত জলবায়ুর বৈশিষ্ট্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়, পৃথিবীর মানচিত্রে এই জলবায়ু অধ্যুষিত অঞ্চলগুলো দেখাও। এখানে দেখো কি বলছে, মেহেদী সাহেব ব্যবসার কাজে প্রায় ইউরোপে যান, তিনি লক্ষ্য করেন ইউরোপের দেশগুলোতে শীতকালে বৃষ্টিপাত হয়, অন্যদিকে গ্রীষ্মকালে প্রায় বৃষ্টিহীন থাকে, যা তার নিজ দেশের বিপরীত অবস্থা। তার মানে কি ভাইয়া, আমাদের এখানে ভূমধ্যসাগরীয় যে অঞ্চলটা আছে সেটার তোমার কি জলবায়ু বলছে। ঠিক আছে, এবং তাহলে এটা আমরা ফাইন্ড আউট করতে পারলাম। আর মেহেদী সাহেবের নিজ দেশ ও ভ্রমণকৃত অঞ্চল ও জলবায়ুর পার্থক্য বিশ্লেষণ করো, সেটাতে আমরা আসবো। এখন দেখো ক নাম্বার কি ভাই, ক নাম্বার হচ্ছে আমাদের সমভূমি কি, ভূপৃষ্ঠের প্রশস্ত বিস্তীর্ণ সমতল ভূমিকে আমরা কি বলতেছি ভাইয়া, সমভূমি বলতেছি। খ নম্বরে বিচূর্ণী ভবনের সময় শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ ও বিশ্লিষ্ট হয় কি ভাইয়া, ক্ষয়ী ভবন দ্বারা অপসারিত হলে নিচে কি অবিকৃত কি ভাইয়া শিলারাশি নগ্ন হয়ে পড়ে, এরূপ কার্যকে নগ্নি ভবন বলে। মূলত শিলারাশির অপসারণ ও ক্ষয় সাধনের ফলে কি ভাইয়া নগ্নি ভবন সংঘটিত হয়। সূর্যতাপ, তুষার, বৃষ্টি, মাধ্যাকর্ষণ শক্তি, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি উপাদানের কি হচ্ছে ভাই প্রক্রিয়ার সাহায্যে নগ্নি ভবন প্রক্রিয়া আমাদের কি ভাইয়া সূচনা হয়। ঠিক আছে, এখন দেখো ভাইয়া গ নাম্বারে কি বলছিলাম ভাইয়া, সেটাতে আমাদের দেশটা কি ছিল ভাইয়া, আমাদের ইউরোপ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এখানে কি ভাইয়া ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেখানে তোমার কি ভাইয়া শীতকালে কি হচ্ছে ভাইয়া বৃষ্টি সংঘটিত হয় এবং সারা বছর মেঘমুক্ত কি ভাইয়া রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকে। মহাসাগরীয় ভূমধ্যসাগরীয় কি ভাইয়া জলবায়ু অঞ্চলের চিত্রের মাধ্যমে দেখানো হলো। মেনলি এই চিত্রটা তোমরা ফলো করবো। ঠিক আছে, একটা হচ্ছে কি ভাইয়া আমাদের নিরক্ষীয়, আর একটা হচ্ছে আমাদের এখানে ভূমধ্যসাগরীয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আমাদের ভাইয়া মৌসুমী। ওকে, এই তিনটাই কিন্তু মেনলি তোমার পরীক্ষায় আসে, এটা তোমরা সলভ করবা। ওকে, আর যেহেতু বাংলাদেশের কথা বলছিল, বাংলাদেশে কি ভাইয়া আমাদের মৌসুমী জলবায়ু বিরাজ করে এবং ভ্রমণকৃত অঞ্চলে ইউরোপে কি ভাইয়া ভূমধ্যসাগরীয় বিরাজ করে। ঠিক আছে, এখন দেখো আমরা পার্থক্যতে চলে আসি। ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে আমরা মৌসুমী বায়ু বলতেছি। যেসব দেশের উপর দিয়ে এই বায়ু প্রবাহিত হয় সেসব দেশের জলবায়ু কি ভাইয়া মৌসুমী জলবায়ু বলে। ঠিক আছে, অন্যদিকে মহাদেশগুলোতে 33 থেকে 45 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু দেখা পাওয়া যায় তাকে আমরা কি বলছি ভাইয়া ভূমধ্যসাগরীয় জলবায়ু বলতেছি। ঠিক আছে, মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে কি ভাইয়া উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, এটা মনে রাখবা, আমাদের মৌসুমী বায়ু অঞ্চলে কি হচ্ছে ভাইয়া গ্রীষ্মকালে কি হচ্ছে ভাইয়া দক্ষিণ পশ্চিম থেকে মৌসুমী বায়ু আসবে। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম থেকে, ওকে দক্ষিণ পশ্চিম থেকে আসবে। এবং শীতকালে কি হচ্ছে ভাইয়া আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হবে। ঠিক আছে, আমাদের উত্তর পূর্ব থেকে মৌসুমী বায়ু আসবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে তোমার গ্রীষ্মকালে শুষ্ক অয়ন বায়ু এবং শীতকালে আর্দ্র পশ্চিম বায়ু প্রবাহিত হবে। ঠিক আছে, মৌসুমী জলবায়ুতে গ্রীষ্মকাল বৃষ্টিবহুল ও শীতকাল বৃষ্টিহীন, অপরদিকে ভূমধ্যসাগরীয় একদমই উল্টা। ঠিক আছে, দেখো এখানে তোমার গ্রীষ্মকাল বৃষ্টিহীন হবে এবং শীতকাল হচ্ছে কি আমাদের বৃষ্টিবহুল। মৌসুমী জলবায়ুতে মৌসুমী বায়ু গ্রীষ্মকালে জল হতে স্থলভাগের দিকে এবং কি ভাইয়া শীতকালে স্থল হতে জলভাগের দিকে প্রবাহিত হয়। অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু তোমার কি গ্রীষ্মকালে অয়ন বায়ু স্থল থেকে জলভাগের দিকে এবং শীতকালে কি ভাইয়া পশ্চিম বায়ু জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। আরেকটা কি এরপরে পয়েন্টে মৌসুমী জলবায়ুতে ভাইয়া গ্রীষ্মকালীন তাপমাত্রা কত থাকতেছে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াসের অধিক হবে। অপরদিকে ভূমধ্যসাগরে গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায়। এরপরে দেখো মৌসুমী জলবায়ুতে শীত ও গ্রীষ্মের গড় তাপমাত্রা পার্থক্য কত ভাইয়া
5°C এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীত ও গ্রীষ্মের গড় তাপমাত্রা প্রায় 1.1°C। ঠিক আছে, মৌসুমী অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 125 থেকে 200 সেন্টিমিটার এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে বার্ষিক তোমার কি 25 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। ঠিক আছে, সুতরাং কীভাবে বাংলাদেশ ও ইউরোপীয় জলবায়ু অঞ্চলে তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ দেখা যায় যে এই দুই অঞ্চলের জলবায়ুর মধ্যে বেশিরভাগই বৈসাদৃশ্যতা বিরাজ করে। ঠিক আছে, অর্থাৎ এই দুই অঞ্চলের জলবায়ুর মধ্যে আমরা বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। ওকে, তাহলে আমরা এখন দেখো 5 নম্বরে আসি। পটুয়াখালীর রিক্সাচালক মনু মিয়া দুজন ছাত্রীকে কলেজে পৌঁছে দেয়। প্রতিমধ্যে তারা মেরু অঞ্চলে বরফ গলনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানির নিচে তলিয়ে যেতে পারে বলে উল্লেখ করে। ঠিক আছে, এতে মনু মিয়া শঙ্কিত হয়ে পড়ে। ক নম্বরে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, সোজা তোমার কার্বন ডাইঅক্সাইড। তারপরে দেখো ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো, সেটাতে আমরা আসবো। গ নম্বর কি উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা করো। এখানে তোমার কি তোমার গ্লোবাল ওয়ার্মিং এর কথা কিন্তু এখানে বলছে। ঠিক আছে, সো এটা তোমরা বারবার ছোটকাল থেকে পড়ে আসতেছ। মনু মিয়ার শঙ্কিত হওয়ার বিষয়টি থেকে পরিত্রাণের উপায় সেটা আমরা এখন দেখব। দেখো ভাইয়া, সময়ের বিবর্তনে মানুষ চাহিদা বৃদ্ধির ফলে বিভিন্ন, এটা খ নম্বরে তোমার বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন শিল্প কারখানা স্থাপন, কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, বনভূমি ধ্বংস, তারপরে কীভাবে ইত্যাদি হতে ক্ষতিকারক গ্যাস CO2, CH4, CFC, N2O নির্গত হয়ে বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছে এবং কীভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমাদের। ঠিক আছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে তা ওজোন স্তরকে আমাদের কী করতেছে ভাইয়া, আমাদের ওজোন স্তরকে ধ্বংস করতেছে। ঠিক আছে, সুতরাং বলা যায় মানুষের নেতিবাচক কর্মকাণ্ড ওজোন স্তরে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। হ্যাঁ, গ নম্বরে কি দেখলাম ভাইয়া আমরা, এটা আমাদের সরি বারবার পরিবর্তন হচ্ছে কেন, আমাদের কি ভাইয়া আমরা দেখলাম এটা আমাদের ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, মানুষের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে কি হচ্ছে ভাইয়া, মাত্রাতিরিক্ত গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি নির্গমন বৃদ্ধি পাচ্ছে, ফলে কি আমাদের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তোমার কি বিদ্যুৎ উৎপাদন, কলকারখানা, যানবাহন, দৈনন্দিন কাজে ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার বৃদ্ধির ফলে পৃথিবীব্যাপী উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পায়। নির্বিচারে বন উজাড়, ভূমি ও জলবায়ু পরিবর্তন এবং কৃষিকাজে কীভাবে অনিয়ন্ত্রিত সার ব্যবহার, জৈবিক পচনের ফলে মিথেনের নির্গমন, তোমার কি শহরাঞ্চলের বর্জ্য, কৃষিকাজের ফলে উৎপন্ন নাইট্রাস অক্সাইড প্রভৃতির কারণে কীভাবে জলবায়ুর পরিবর্তন হয়। ঠিক আছে, রেফ্রিজারেটর, ফ্রিজ, বিভিন্ন ধরনের শিল্প কলকারখানায় ব্যবহৃত CFC, হ্যালন, ফ্রেয়ন প্রভৃতি গ্যাসের ব্যবহারের কারণে কী হচ্ছে ভাই, আমাদের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণেও জলবায়ু পরিবর্তন হচ্ছে। সুতরাং বলা যায় উল্লেখিত প্রতিটি বিষয়ই প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের কি ভাইয়া জলবায়ুর পরিবর্তনে ভূমিকা রাখতেছে। ঘ নম্বরে দেখো ভাইয়া, উনি কি কারণে শঙ্কিত হয়েছিল, সেটা আমাদের ছিল জলবায়ু পরিবর্তন। ঠিক আছে, এখন দেখো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানির নিচে তলিয়ে যেতে পারে, সেটার কারণটা দেখো। এ থেকে পরিত্রাণ আমরা কীভাবে পাইতে পারি, প্রচলিত শক্তির উৎস যথা জীবাশ্ম জ্বালানির কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস যথাসম্ভব কম ব্যবহার করব। ঠিক আছে, এরপরে কি করব, অপ্রচলিত ও নগ্নিভাবনযোগ্য শক্তির উৎস ব্যবহারের প্রবণতা বৃদ্ধি। তার মানে কি, তোমার এখানে তোমার যে শক্তিটা আমরা বারবার ইউজ করতে পারবো, রিনিউয়েবল সোর্স যেটা আমরা শক্তির, সেটা আমাদের ব্যবহার করার প্রবণতা বাড়াইতে হবে। তাপ বিদ্যুৎ শক্তির পরিবর্তে জলবিদ্যুৎ শক্তির ব্যবহার করতে হবে। ঠিক আছে, কারণ এখানে তোমার কিন্তু এনভায়রনমেন্টে কোনো ক্ষতি হচ্ছে না। সৌরশক্তিকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে ব্যবহার করতে হবে। অরণ্যের ধ্বংস হ্রাস এবং বৃক্ষরোপণের মাধ্যমে নতুন বনায়ন সৃষ্টি করতে হবে। ফ্রেয়ন গ্যাসের ব্যবহার এবং উৎপাদন রোধ, শিল্প কলকারখানা থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, তোমাকে নাইট্রাস অক্সাইড, মিথেনের মতো গ্যাসগুলোর নির্গমন কমাইতে হবে। ঠিক আছে, এরপর দেখো ভাইয়া, উন্নয়নশীল দেশগুলোতে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কী করতে হবে ভাইয়া, সীমিত রাখতে হবে। শিল্পোন্নতির জন্য এরূপ প্রযুক্তি স্থানান্তর করতে হবে। ওকে, সর্বোপরি গ্রিনহাউস প্রভাবের মূল কারণ হচ্ছে কী ভাই, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি। তাই সরকারি বেসরকারি উদ্যোগে বনায়ন করে এবং কালো ধোঁয়াযুক্ত যান ব্যবহার হ্রাস করে এ ধরনের পরিস্থিতি থেকে কি ভাইয়া আমাদের পরিত্রাণ পাইতে পারবো আমরা। ঠিক আছে, 6 নম্বর দেখো, স্বাভাবিক তাপ হ্রাস হার কি, সেটা আমরা আসতেছি। তারপরে কি বলছে ভাইয়া, দেখো গ্রিনহাউস প্রক্রিয়া ও বিশ্ব উষ্ণায়নের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, সেটা তো আমরা আসবো। উদ্দীপক এই চিন্তা অঞ্চল জলবায়ু পৃথিবীর অন্য কোন অঞ্চলে পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। এই অঞ্চল কি হচ্ছে ভাইয়া, আমাদের নিরক্ষীয়। ঠিক আছে, এখন কোন অঞ্চলে সেটা হয় সেটা আমরা এখন ব্যাখ্যা করব। তারপরে কি, উদ্দীপকে বি ও সি অঞ্চলে জলবায়ু সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। ঠিক আছে, তোমার এখানে বি আর এখানে তোমার সি। ঠিক আছে, এখানে তো আমার কি মৌসুমি
জলবায়ু হচ্ছে, আর এখানে আমার কি ভূমধ্যসাগরীয় জলবায়ু, সেটা আমরা সলভ করছি। ঠিক আছে, এখন ক নম্বরে দেখো, ক নম্বর হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে প্রতি 1000 মিটার উষ্ণতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা কমার এ হারকে স্বাভাবিক তাপ হ্রাস হার বলে। ঠিক আছে, মানে তোমার নির্দিষ্ট একটা উচ্চতা পরপর যে তাপমাত্রা কম অথবা বেশি হবে সেটাই আমাদের কি তাপ হ্রাস হার, আর কমলে সেটাকে আমরা তাপ হ্রাস হার, বাড়লে সেটাকে আমরা কি বলবো তাপ বৃদ্ধির হার। ঠিক আছে, আর খ নম্বর দেখো, গ্রিন হাউস প্রতিক্রিয়া ও বিশ্বায়ন একে অপরের পরিপূরক। ঠিক আছে, এটি একটি কারণ হচ্ছে কি তোমার, অন্যটি হচ্ছে ফলাফল, মানে তোমার একটি হচ্ছে কারণ, মানে তোমার কি অন্যটি আমাদের কি ভাইয়া ফলাফল। ঠিক আছে, গ্রিন হাউস প্রতিক্রিয়া ও বিষ্ণু উষ্ণায়ন, মানে গ্রিন হাউস প্রতিক্রিয়া হচ্ছে এর কারণে কি হচ্ছে ভাই আমাদের বিষ্ণু উষ্ণায়ন হচ্ছে। ঠিক আছে, গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে বিষ্ণু উষ্ণায়ন সাধিত হয়। সূর্য থেকে যে আলো পৃথিবীতে পড়ে তার সবটুকুই আবার সূর্যের কাছে চলে যায় না, কিছু আলো ও তাপ পৃথিবী ও বায়ুমণ্ডল কর্তৃক শোষিত হয়। মানুষের অপরিকল্পিত ক্রিয়াকলাপের মাধ্যমে কি হচ্ছে ভাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আমাদের বৃদ্ধি পাচ্ছে, এবং ফলশ্রুতিতে কি হচ্ছে ভাই অতিরিক্ত তাপ ও আলো পৃথিবী পৃষ্ঠে উত্তাপ সৃষ্টি করে। তাই কি হচ্ছে ভাই গ্রিন হাউস প্রতিক্রিয়া ও বিষ্ণু উষ্ণায়নের সাথে সম্পর্ক একে অপরের সাথে কিভাবে পরিপূরক। এই চিহ্নিত অঞ্চলটি আমাদের কিভাবে নিরক্ষরেখার কাছাকাছি হয়, আমরা কি এটা ফাইন্ড আউট করলে আমাদের নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হয়। নিরক্ষরেখার উভয় পাশে কি ভাইয়া 5 ডিগ্রি উত্তর দক্ষিণ ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু পরিলক্ষিত হয় তাকে আমরা কি নিরক্ষীয় জলবায়ু বলতেছি। ওকে, 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখা যায়, তবে কোনো কোনো স্থানে 10 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এই জলবায়ু দৃষ্টিগোচর হয়। ঠিক আছে, এছাড়াও পৃথিবীর যেসব অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় সেগুলো হলো কি ভাইয়া আমাদের দক্ষিণ আমেরিকার অ্যামাজন যেটা নদীর অববাহিকা, ব্রাজিলের উত্তরাংশের এক বিস্তীর্ণ অঞ্চল, গায়ানা, ভেনেজুয়েলা, কলম্বিয়ার দক্ষিণাংশ, পেরুর উত্তরাংশ এবং ইকুয়েডর, আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা ও গিনি উপকূল, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, তারপরে কি ভাইয়া ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও সিঙ্গাপুর প্রভৃতি দেশ। তাছাড়া নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বাইরে ক্রান্তীয় অঞ্চলে পার্বত্য উপকূলভাগে যেখানে আর্দ্র অয়নবায়ু সারা বছর কি বলতেছে ভাইয়া সোজা উপকূলভাগে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, সেসব অঞ্চলে কি হচ্ছে ভাইয়া আমাদের নিরক্ষীয় জলবায়ুর ন্যায় উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করে। ঠিক আছে, এখন ভাইয়া ঘ নম্বর দেখো, চিত্রে বি আমাদের কি ভাইয়া মৌসুমী জলবায়ু অঞ্চল, এবং সি হচ্ছে ভাইয়া আমাদের ভূমধ্যসাগরীয়। এটা কিন্তু আমরা এর আগেও সলভ করছি। ঠিক আছে, সো আমরা এখানে দেখালাম না। এখন দেখো এখানে কি এ অঞ্চল, এখানে বি অঞ্চল এটা দেখাইছে, সি অঞ্চল এটা। জলবায়ু অঞ্চল কাকে বলে, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য রয়েছে ব্যাখ্যা করো, উদ্দীপকে ক চিহ্নিত জলবায়ুর উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, আমাদের কি মেনলি এখানে এ চিহ্নিত যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি ভাইয়া মৌসুমী জলবায়ু। ঠিক আছে, আর হচ্ছে বি অঞ্চলের জলবায়ুর সাথে সি অঞ্চলের জলবায়ুর উপাদানের পার্থক্য, মানে বি এর সাথে তোমার নিরক্ষীয়র সাথে কি বলতেছে ভাই আমাদের নিরক্ষীয়র সাথে এই তোমার ভূমধ্যসাগরীয় যে জলবায়ুটা আছে সেটার পার্থক্য দেখাতে বলছে। এটা আমরা সলভ করছি। আচ্ছা, ক নম্বর দেখো, ক নম্বর হচ্ছে পৃথিবীতে বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তাপমাত্রা প্রভৃতির ভিত্তিতে ছোট ছোট অঞ্চলে ভাগ করা হয়, একে কি বলতেছি আমরা জলবায়ু অঞ্চল বলতেছি। কারণ খ নম্বরটা দেখো ভাইয়া, কোনো একটি স্বল্প পরিসরের স্থানে দৈনিক বা কয়েক ঘন্টার বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বাড়িপাত প্রভৃতি উপাদানের গড় অবস্থাকে ওই দিনের ওই স্থানের আবহাওয়া ওয়েদার বলে। ঠিক আছে, বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা সর্বদা কি হচ্ছে ভাই পরিবর্তনশীল বিধায় আবহাওয়া সর্বদা কি আমাদের পরিবর্তনশীল হয়। অন্যদিকে পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভর করে কোনো একটি ব্যাপক এলাকার বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বাড়িপাত প্রভৃতির 30 থেকে 40 বছর কীভাবে সামগ্রিক অবস্থাকে ওই স্থানের বা দেশের জলবায়ু বলে। ঠিক আছে, মোট কথা আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থায় হচ্ছে জলবায়ু। ভাই এখানে তোমার কি করতে হয় দেখো, এখানে তোমার কিন্তু তুমি যদি পার্থক্যগুলো এখানে দাও আবহাওয়া, এখানে তোমার জলবায়ু। ঠিক আছে, তুমি যদি এইভাবে তোমার পয়েন্ট পয়েন্ট আকারে দাও এটা সবচেয়ে বেটার হয়। ওকে, আচ্ছা, আমরা এই চিহ্নিত অঞ্চলটা কি ছিল আমাদের মৌসুমী জলবায়ু, এটা আমরা সলভ করছি। ঠিক আছে ভাইয়া, আচ্ছা তো দেখাই দেই। মৌসুমী বায়ু প্রবাহিত তোমার কি অঞ্চলে মৌসুমী বায়ু বিরাজ করে, মৌসুমী বায়ু প্রবাহিত অঞ্চলে জলবায়ুকে মৌসুমী জলবায়ু অঞ্চল বলে। মৌসুমী জলবায়ুর প্রকৃতি হলো আর্দ্র গ্রীষ্মকাল ও ঋতু পরিবর্তনের সাথে বায়ুর দিক পরিবর্তিত হয়। ঠিক আছে, মৌসুমী জলবায়ু 15 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখা যায়। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, মালয়েশিয়ার অধিকাংশ স্থান ও দক্ষিণ চীন ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। তাছাড়া মাদাগাস্কার দ্বীপ, পূর্ব আফ্রিকার উপকূল অঞ্চল, ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরের উপকূলবর্তী দেশসমূহ, ব্রাজিলের পূর্বাংশ ও পূর্ব
পশ্চিম ও পশ্চিম পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের কিয়দংশ, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও মাঞ্চুরিয়ার অংশবিশেষ মৌসুমী জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে এ ধরনের জলবায়ুর ভিন্নতা পরিলক্ষিত হয়। সুতরাং উদ্দীপকে চিহ্নিত স্থান মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, আচ্ছা ঘ নাম্বার দেখো ভাইয়া, ঘ নাম্বার বি ও সি হলো যথাক্রম নিরক্ষীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু। এটা কিন্তু আমরা সলভ করছি। এখন দেখো এখানে কি বলছে আমাদের, হাসান সাহেব একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে ডিসেম্বর মাসে যোগদান করতে এসে সেখানে দেখলেন ঠান্ডা মোটেই নেই এবং কি ভাইয়া প্রায়ই তোমার প্রতিদিন বিকেলে বর্জ্যসহ বৃষ্টিপাত হয়। তিনি আরও জানতে পারলেন জলবায়ু অনুকূলে থাকায় এখানে রবার ও পাম গাছগুলো ভালো জন্মে। বৃষ্টিপাতের সংজ্ঞা দাও, আবহাওয়ার উপাদান ব্যাখ্যা করো, উদ্দীপকে আলোচিত দেশটির জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, ইঙ্গিতকৃত দেশটির উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করো। ঠিক আছে, মেইনলি তোমার এখানে কি বলছে ভাই দেখো, ডিসেম্বর মাসে যোগদান করতে এসে দেখে তোমার ঠান্ডা মোটেই নেই এবং প্রায়শ তোমার কি প্রতিদিন বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ঠিক আছে, মেনলি তোমার একটু বোর্ড কোশ্চিন আসে না, তোমরা ঘাবড়া যাবো না। এরকম কোন দেশ থাকলো এটা তোমার এইভাবে ফাইন্ড আউট করতে হবে। এটা সম্পর্কে তোমরা বেশি প্যারা খায়ও না, কারণ এই ধরনের কোশ্চিন খুব একটা আসে না। ঠিক আছে, আর এই দেশটা হচ্ছে ভাই আমাদের মালয়েশিয়া। ঠিক আছে, মালয়েশিয়া আমরা ফাইন্ড আউট করবো। আচ্ছা এখানে দেখো, বৃষ্টিপাত কি মেঘ ঘনীভবন প্রক্রিয়ায় বিন্দুতে পরিণত হয় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে নেমে আসা কি আমরা বলতেছি ভাই বৃষ্টিপাত বলছি। ঠিক আছে, কোনো একটি নির্দিষ্ট স্থানে বায়ুর তাপ, চাপ ও আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে কি ভাইয়া সেই দিনের আবহাওয়া বলে। আবহাওয়ার উপাদান বলতে বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বাড়িপাত ইত্যাদিকে বোঝায়। কোনো স্থানের আবহাওয়ার উপাদানগুলো সবসময় পরিবর্তনশীল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দেখো ভাইয়া, এখানে মেনলি আমরা ফাইন্ড আউট করছি এখানে কি মালয়েশিয়া, এখানে নিরক্ষীয় জলবায়ু বিদ্যমান। ঠিক আছে, এখন তুমি যদি এটা শুধু ফাইন্ড আউট করতে পারো এটা কোন অঞ্চলের, তাহলে কিন্তু তুমি এই পুরো বৈশিষ্ট্যগুলো তুমি জানো সেটা ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, নিরক্ষ রেখা ভূপাশে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে জলবায়ু পরিলক্ষিত হয়, তাকে আমরা কি বলছি নিরক্ষীয় জলবায়ু। এই অঞ্চলে সাধারণত সারা বছর লম্বাভাবে কিরণ দেয়। এটা আমরা কিন্তু সলভ করছি। ঠিক আছে, তো এখানে আর গেলাম না। ঘন আমরা দেখো, উদ্দীপকে উল্লেখিত দেশটি হলো মালয়েশিয়া, যেখানে কি হচ্ছে ভাই আমাদের নিরক্ষ জলবায়ু বিদ্যমান। এখানকার উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব ব্যাখ্যা করা হলো। উদ্ভিদের উপর প্রভাবটা আমরা এখানে দেখি। উদ্দীপকে নিরক্ষীয় দেশটি নিরক্ষ জলবায়ুর অন্তর্গত। নিরক্ষ জলবায়ু অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় এবং অধিক তাপের জন্য কি হচ্ছে ভাইয়া চিরহরিৎ পত্রযুক্ত বৃক্ষের গভীর বনের সৃষ্টি হয়। এ বন এত গভীর যে সূর্যরশ্মি পর্যন্ত প্রবেশ করতে পারে না, ফলে কি ভাই গাছগুলো খুব উঁচু হয়। এসব বৃক্ষে নিচের দিকে কোনো শাখা প্রশাখা গজায় না, কিন্তু উপরের দিকে ছাতার আকারে ঘন ঘন পত্ররাজি বিরাজ করে। সারা বছর কি হচ্ছে ভাইয়া এই বনাঞ্চলের বৃক্ষগুলোতে নতুন পাতা গজাবে। ঠিক আছে, এই অঞ্চলের বৃক্ষগুলোর মধ্যে সেগুন, মেহগনি, রাবার, পাম, চন্দন প্রভৃতি প্রধান। অধিক তাপমাত্রা ও প্রচুর বৃষ্টিপাত এই অঞ্চলে বড় বড় গাছ জন্মানোর অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। সারা বছরই উষ্ণ ও আর্দ্র জলবায়ু তোমার কি ভাইয়া বিরাজ করে বলে এই অঞ্চলের গাছের পাতা একসাথে ঝরে পড়ে না। ঠিক আছে, এই কারণে নিরক্ষীয় অঞ্চলের বৃক্ষগুলো চিরহরিৎ শ্রেণীর। সুতরাং বলা যায় মালয়েশিয়াতে বিভিন্ন প্রকার উদ্ভিদ জন্মানোর জন্য সে দেশে জলবায়ু ব্যাপক হারে তোমার কি প্রভাব রয়েছে। ঠিক আছে, 9 নম্বর দেখো ভাইয়া, অঞ্চলভেদে জলবায়ুর মধ্যে ব্যাপক ভিন্নতা পরিলক্ষিত হয়, এজন্য জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ সম্পর্কে জ্ঞান রাখা প্রয়োজন। এছাড়াও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যেতে পারে। ঠিক আছে, এখন কি বলছে জলবায়ু অঞ্চল কাকে বলে এটা আমরা সলভ করছি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অন্তর্গত 5টি দেশের নাম, সেটা আমরা এখন করবো, ফাউন্ড আউট করবো। ঠিক আছে, এখানে বলছে তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ লেখো। এটা আমরা জানি, সলভ করছি। বিষয়ক জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ বর্ণনা করো। আচ্ছা, তাহলে আমরা সলভে আসি। দেখো, জলবায়ু অঞ্চল এটা আমরা জানি, আর ভূমধ্যসাগরের 5টি তোমার দেশের নাম কি হচ্ছে ভাইয়া দেখো, পর্তুগাল, ইতালি, বসনিয়া, আলবেনিয়া, টিউনিশিয়া। তুমি তোমার ইচ্ছা যেটা মনে থাকে সেটা তুমি অ্যাড করতে পারবে। ঠিক আছে, এটা তোমার ভূমধ্যসাগর জলবায়ু, এই তোমার ইয়াগুলো আমরা দেখছি। এখন দেখো তোমার এখানে কি 16টা যে অঞ্চল না, ঠিক আছে, এই 16টা অঞ্চল তোমাকে এখানে লিখতে বলছে। ঠিক আছে, এগুলি তোমার এখানে ব্যাখ্যা করবে। উষ্ণ জলবায়ুর অঞ্চলের অন্তর্গত জলবায়ু কি হচ্ছে ভাই নিরক্ষ জলবায়ু, মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় জলবায়ু, ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু, ক্রান্তীয় মরুদেশীয় জলবায়ু। ঠিক আছে, তারপরে মৃদু ও নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত কি হচ্ছে ভাই আমাদের উপক্রান্তীয়, পূর্ব উপকূলীয় আর্দ্র জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু। ঠিক আছে, এরপরে কি মৃদু শীতল ও নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত কি হচ্ছে ভাই আমাদের পশ্চিম প্রান্তে সামুদ্রিক জলবায়ু, মহাদেশের অভ্যন্তর ও মহাদেশীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ মেরুদেশীয় জলবায়ু। ঠিক আছে, আর শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত কি হচ্ছে ভাইয়া
শীতপ্রধান নাতিশীতোষ্ণ সমুদ্র উপকূলীয় জলবায়ু এবং শীতপ্রধান নাতিশীতোষ্ণ আমাদের মহাদেশীয় জলবায়ু, ঠিক আছে। এরপর মেরুদেশীয় জলবায়ুর অন্তর্গত কি হচ্ছে ভাই আমাদের দেখো, উপমেরু ও মেরুদেশীয় তন্দ্রা জলবায়ু এবং মেরুদেশীয় তুষারবৃত্ত জলবায়ু, ঠিক আছে। এবং পার্বত্য জলবায়ুর অন্তর্গত কি হচ্ছে ভাই আমাদের ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের আর্দ্র জলবায়ু এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের আর্দ্র জলবায়ু, ঠিক আছে। 10 নম্বর দেখো ভাইয়া, অশ্ব অক্ষাংশ কি, এটা আমরা ব্যাখ্যা করছি কিন্তু একটা তোমার সৃজনশীলে, এটা তোমার এই অধ্যায় না করলে অন্য একটা অধ্যায় করছি। খ হচ্ছে বায়ুর চাপের প্রভাবসমূহ সংক্ষেপে বর্ণনা করো। খ নম্বর আমরা আসবো। এখন দেখো, উপরিউক্ত চিত্রে প্রদর্শিত দূষণটির সাথে বায়ুমণ্ডলের গ্রিনহাউস প্রভাবের ব্যাখ্যা করো, ঠিক আছে। এখানে তোমার কি মেনলি বায়ু দূষণ দেখাইছে। এখন বায়ু দূষণের সাথে তোমার বায়ুমণ্ডলের গ্রিন হাউসের যে প্রভাবটা সেটা ব্যাখ্যা করতে বলছে। চিত্রের এই চিহ্নিত স্থানের উপর দূষণের প্রভাব বিশ্লেষণ করো। এখানে কি দেখো ভাই, তোমার এই চিহ্নিত অংশে এই চিহ্নিত যে স্থানটা আছে সেটা কিন্তু তোমার এখানে তোমার আগ্নেয়গিরির অগ্নি উৎপাত আমরা দেখা পাচ্ছি, ঠিক আছে। সো এখানে তোমার আগ্নেয়গিরি অগ্নি উৎপাতের ফলে কিন্তু দূষণ হয়, সেই দূষণটা আমরা এখন ব্যাখ্যা করবো, ঠিক আছে। ক নম্বর আমরা জানি, খ নম্বরে দেখো, বায়ুচাপ সর্বদা সমান নয়, বায়ু সর্বদা উচ্চচাপ থেকে কি ভাই আমাদের নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বায়ুচাপের ফলে কোনো কোনো স্থানে আবহাওয়া পরিবর্তন হয় এবং বায়ু প্রবাহের সৃষ্টি হয়। বায়ুচাপের ফলে বায়ুচাপ, বৃষ্টিপাত এবং জলীয় বাষ্পের হ্রাস বৃদ্ধি কি ভাইয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এখন আমরা ভাইয়া গ নম্বরে আসি। দেখো, গ নম্বরে কি বলছে, উপরের চিত্রে ইটভাটা ও কলকারখানা হতে সৃষ্ট জলবায়ু বায়ু দূষণকে বোঝাইছে, যা গ্রিনহাউস প্রভাবের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। গ্রিনহাউস প্রভাবের সম্পর্ক বিশ্লেষণ করলো। এখানে নিচে দেখো, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড গ্যাস। গ্রিনহাউস প্রতিক্রিয়া অবিরত চলতে থাকলে কি ভাইয়া আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে, যে কারণে কি হচ্ছে ভাই আমাদের মরু অঞ্চলে যে বিশাল বড় বিস্তর আছে সেগুলা সাগরের পানি উষ্ণতা বৃদ্ধি ঘটাবে এবং কি হচ্ছে ভাই যে উপকূল তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলো তোমার সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে। এর ফলে কি হচ্ছে ভাইয়া বায়ু পরিবর্তন সহ ব্যাপক হারে আমাদের কি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে, ঠিক আছে। গ্রিনহাউস প্রতিক্রিয়া পৃথিবীর অর্ধেক এলাকা ক্ষতিগ্রস্ত হবে, আবার অন্যদিকে সমপরিমাণ এলাকা উপকৃত হবে। গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বিশেষ তোমার কি করে CO2 এর পরিমাণ বৃদ্ধি পেলে ফসলের ক্ষতি হবে, এতে উপকূলীয় বনভূমি ধ্বংস হওয়ার আশঙ্কা আছে। এই গ্যাস বৃদ্ধি পেলে জীববৈচিত্র্য বিশেষ করে জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তাপমাত্রা বাড়লে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির দেখা দিবে, ওকে। এরপরে কি তাই বলা যায়, বায়ু দূষণের ফলে সৃষ্ট CO2 গ্যাস তোমার কি গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে, অর্থাৎ এদের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, ঠিক আছে। উদ্দীপকে এই চিহ্নিত স্থানটি দ্বারা মানব শরীরের ফুসফুসকে বোঝানো হয়েছে, যা বায়ু দূষণের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে এই চিহ্নিত স্থান সম্ভবত তোমার এই চিহ্নিত স্থান এটা দেখাইছে। এখানে কোশ্চেন কি বলছিল, চিত্রের এই চিহ্নিত স্থানের উপর উক্ত দূষণের প্রভাব বিশ্লেষণ করো। এখানে কি করতে হবে দেখো, উদ্দীপক এই চিহ্নিত স্থানটি হলো মানব শরীরে ফুসফুসকে বোঝানো হয়েছে। সো তোমার কিন্তু এখানে এই কোশ্চেনটা ঝামেলা আছে, সো এটাতে আমি রিসিভ করতেছি। আচ্ছা, এখন দেখো 11 নম্বরে, এখানে তোমার মেনলি দেখো যে তোমার ইন্ডিয়ার এই অংশটা বুঝাইছে, তারপর তোমার এদিকে উত্তর আমেরিকা, ঠিক আছে, শেষের অংশটা বুঝাইছে, আর এদিকে তোমার অস্ট্রেলিয়ার এই অংশটা এবং তোমার আফ্রিকার এই অংশটা বুঝাইছে, ঠিক আছে। এটা মেনলি তোমার এখানে তোমার মৌসুমী জলবায়ু কিন্তু ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। এখন দেখো, কোন ঋতুতে বাংলাদেশে সর্বাধিক বৃষ্টিপাত হয়, এটা বর্ষাকালে, ঠিক আছে। জলবায়ু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো, সেটা আমরা জানি। উদ্দীপকে চিহ্নিত অঞ্চলগুলো জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকে চিহ্নিত জলবায়ুর সাথে বাংলাদেশের জলবায়ুর তুলনা করো, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা, বাংলাদেশে তোমার বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। খ নম্বর আমরা জানি, উদ্দীপকে ভাই আমাদের কি বললাম, মৌসুমী জলবায়ু বুঝাইছে, ঠিক আছে। তো আমার সেম এটা কিন্তু আমরা সলভ করছি, গ নম্বর দেখাইলাম না। এখানে দেখো ভাইয়া, এখানে কি বলছে, বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চল অবস্থিত বলে এখানকার জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়, ঠিক আছে। মৌসুমী জলবায়ু কিন্তু তোমার এখানে ক্রান্তীয় যেহেতু স্থানে আছে, সেই কারণে আমরা কি বলছি, ক্রান্তীয় জলবায়ু স্থান, ঠিক আছে। মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর গতি পরিবর্তিত হয়। গ্রীষ্মকালে জলভাগ হতে স্থলভাগের দিকে, শীতকালে স্থলভাগের দিক হতে কি ভাইয়া জলভাগের দিকে এবং বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে বৃষ্টিবহুল এবং শীতকালে বৃষ্টিহীন থাকে। তোমার কি ভাইয়া বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি। গ্রীষ্মকালীন তাপমাত্রা কি ভাইয়া 27 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে থাকে। এই জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 125 থেকে 203 সেন্টিমিটার পর্যন্ত দেখা যায়। কারণ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে দেখো, শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকে, 6 ডিগ্রি সেলসিয়াস।
ঠিক আছে। গ্রীষ্মকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হলো 41 ডিগ্রি সেলসিয়াস ও 21 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। উত্তর পূর্ব মৌসুমী জলবায়ু এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এর গতিবেগ কত ভাইয়া 120 কিলোমিটার, এর চেয়েও বেশি হতে পারে। সুতরাং বলা যায় যে উভয় মৌসুমী জলবায়ু বিরাজ করলেও তাপমাত্রা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহ ভিন্ন হওয়ার উল্লেখিত স্থান দুটিতে কি ভাইয়া জলবায়ুর মধ্যে কিছুটা আমরা বৈসাদৃশ্যতা লক্ষ্য করতে পারি। ওকে, 12 নম্বরে দেখো ভাইয়া, 12 নম্বরে কি বলছে, বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত CO2 গ্যাস এবং কার্বন তোমার গ্রিনহাউস প্রভাব, সরি এই অংশটাতে বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মনোক্সাইড, মিথেন, আর এদিকে তোমার গ্রিনহাউস প্রভাব। ঠিক আছে। বৈশ্বিক উষ্ণায়ন কি আমরা জানি, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে এটা আমরা জানি। উদ্দীপকে প্রদর্শিত ঘটনার প্রক্রিয়া বাংলাদেশের প্রেক্ষিতে তোমার বিষ্ণু উষ্ণায়নের যে তোমার প্রতিক্রিয়া সেটাই তোমার এখানে বলছে উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনা প্রতিরোধের উপায়। ঠিক আছে, এটা কিন্তু আমরা সলভ করছি। এখানে দেখো গ নম্বর কি ভাইয়া, এখানে আমাদের তোমার গ্যাসের কথা বলা হচ্ছে যা গ্রিন হাউস প্রভাব বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতেছে এবং সেগুলো তোমার বর্ণনা করছে এখানে। তারপরে কী ভাইয়া ঘ নম্বরে কী বলছে, গ্রিন হাউস প্রভাবের কথা বলা হচ্ছে যা প্রতিরোধ আমরা কীভাবে করতে পারি সেটাও আমরা এখানে সলভ করছি। ঠিক আছে। 13 নম্বরে দেখো, 13 নম্বরে কি উদ্দীপকে ক জলবায়ুর বৈশিষ্ট্য লিখো। ক হচ্ছে কি 0 থেকে 5 ডিগ্রি, তার মানে কি ভাইয়া নিরক্ষীয় জলবায়ু যেটা আছে সেটা আমাদের। তারপরে এখানে কি ভাইয়া মৌসুমী, তারপরে হচ্ছে কি আমাদের ভূমধ্যসাগরীয়। ঠিক আছে, এটা কিন্তু আমরা সলভ করছি। ক খ আমরা জানি, সো এটা দেখা দিচ্ছে না আর। ওকে, এখন 14 নম্বর দেখো, 14 নম্বরে কি বলছে ভাইয়া দেখো, ABCD এই অংশ দেখাইছে, EFGH এখানে EFGH, তারপরে হচ্ছে কি IJKL। ঠিক আছে, এই তিনটা অংশ দেখাইছে। তারপরে কি বলছে সমুদ্র ব্যাখ্যা বলে ফেরালি সূত্র ব্যাখ্যা করো, এটা আমরা ব্যাখ্যা করছিলাম। ঠিক আছে, এখন দেখো EFGH স্থানে বিরাজমান বায়ু প্রবাহ ব্যাখ্যা করো। EFGH, ঠিক আছে, এটা কোন দিকে ভাইয়া, তোমার কোন দিকে পড়তেছে দেখো, এটা তোমার মেনলি এটা কিন্তু তোমার 0 ডিগ্রি, সো তোমার এখানে মৌসুমী জলবায়ু যেটা আছে সেটা পড়তেছে। ঠিক আছে, এখন দেখো ABCD ও IJKL স্থানের বায়ুর বেগ কি একই রকম, তোমার মতামত বিশ্লেষণ করো। ঠিক আছে, সেটা আমরা এখন দেখি, আসো। ওকে, EFGH স্থানটি জাপান সাগরকে মেনলি কি ভাইয়া বোঝাচ্ছে। ঠিক আছে, উক্ত অঞ্চলে বিরাজমান যে তোমার বায়ুপ্রবাহ হয়েছে, উক্ত অঞ্চলে বিরাজমান যে বায়ুপ্রবাহ হয় সেটি হলো কি ভাই আমাদের দক্ষিণ মৌসুমী বায়ু। ঠিক সরি তোমার শীতকালীন মৌসুমী বায়ু, যা আমাদের সাময়িক বায়ুর অন্তর্ভুক্ত। ঠিক আছে, তোমার কি সূর্যের দক্ষিণায়নের সাথে সাথে আমাদের কি উত্তর গোলার্ধে উত্তাপ কমতে থাকবে ও কি হয় ভাইয়া উচ্চচাপের সৃষ্টি হয়। এই সময় সূর্য দক্ষিণে মকর ক্রান্তি রেখার নিকট অগ্রসর হয়ে লম্বভাবে কিরণ দিবে। ঠিক আছে, ফলে কী হবে ভাইয়া মকর ক্রান্তির নিকটবর্তী দেশগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং নিম্নচাপের সৃষ্টি হবে। এই সময়ের মধ্যে এশিয়ার উচ্চচাপযুক্ত অঞ্চল হতে শীতল, ভারী ও শুষ্ক বায়ু কী হচ্ছে ভাই সমুদ্রের দিকে প্রবাহিত হতে থাকে এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। ঠিক আছে, এই বায়ুর অংশ জাপান সাগর অতিক্রম করার পরে জাপান প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হবে। উক্ত বায়ু প্রবাহ পরবর্তীতে কীভাবে নিরক্ষরেখা অতিক্রম করে অস্ট্রেলিয়ার দিকে প্রবেশ করে। ঘ নম্বর দেখো ভাই, ABCD ও IJKL স্থান দুটি দুই মেরু দুই পাশে অবস্থিত। ঠিক আছে, তাই দুটি স্থানের বায়ুর বেগ একই রকম নয়। ABCD হলো দক্ষিণ মেরু এবং IJKL হচ্ছে ভাই আমাদের উত্তর মেরু। ঠিক আছে, দুটি স্থানে মেরুদেশে উচ্চচাপ তোমার কি বলয় থাকায় বায়ু উপমেরু নিম্নচাপের দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, যাকে কি বলতেছে আমরা ভাইয়া মেরু বায়ু বলে। কোরিওলিস শক্তির প্রভাবে কি ভাইয়া সুমেরু উচ্চচাপ থেকে কি হচ্ছে ভাই আমাদের সুমেরু বৃত্ত নিম্নচাপ অঞ্চলে বায়ু প্রবাহ প্রবাহিত বায়ু তোমার কি ভাইয়া উত্তর পূর্ব মেরু বায়ু প্রবাহ, মানে তোমার উত্তর পূর্ব মেরু বায়ু প্রবাহ, এবং কুমেরু উচ্চচাপ হতে কুমেরু বৃত্ত নিম্নচাপ অঞ্চলে কি হচ্ছে ভাইয়া প্রবাহিত মেরু বায়ু প্রবাহ দক্ষিণ পূর্ব তোমার কি মেরু বায়ু প্রবাহের হিসাবে বয়ে চলে। ঠিক আছে, তবে উক্ত দুই স্থানের বায়ুর বেগ একরকম হয় না। উত্তর মেরুতে কি হচ্ছে ভাই স্থলভাগ বেশি, যার কারণে নিম্নচাপ কম সৃষ্টি হয়, ফলে বায়ুর গতিবেগ উত্তর মেরুতে কম থাকে। পক্ষান্তরে কি ভাই আমাদের যখন দক্ষিণ মেরুতে আসবো প্রায় পুরো অঞ্চলে সমুদ্র, ফলে সেখানে বাষ্পীভবন বেশি হয় এবং নিম্নচাপ দ্রুত হয়, যার ফলে ভাইয়া কুমেরু বৃত্ত উচ্চচাপ হতে কি হচ্ছে ভাই বায়ু সমুদ্রের উচ্চচাপ অঞ্চলে বাধাহীনভাবে দ্রুত গতিতে অগ্রসর হয়। অন্যদিকে সুমেরু বৃত্ত উচ্চচাপ নিম্নচাপের দিকে আসাতে স্থলভাগে বাধাপ্রাপ্ত হয়। এর ফলে কি হচ্ছে ভাই ফলে বাতাসের গতিবেগ কি ভাই আমাদের কমে যায়। ঠিক আছে, সুতরাং EFGH স্থানের চেয়ে ABCD স্থানের বায়ুর বেগ তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ দুটি স্থানের বায়ুর বেগ ভিন্ন। ঠিক আছে, 15 নম্বরে দেখো ভাইয়া, মানুষের নানাবিধ কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে বিভিন্ন পরিমাণ গ্যাস বেড়ে যাচ্ছে। এর ফলে প্রতিনিয়ত বিশ্বের
তাপমাত্রা বেড়েই চলেছে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন কি, গ্রিন হাউস প্রক্রিয়া তোমার বলতে কি বোঝায় এটা আমরা জানি। উদ্দীপকে উল্লেখিত বিশ্ব উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো, উদ্দীপকে উল্লেখিত ঘটনার প্রভাব ব্যাখ্যা করো। এটা কিন্তু আমরা সলভ করছি ভাইয়া। দেখো এখানে তোমার মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে যেটা হচ্ছে সে তোমার এগুলো দেখাচ্ছে, এটা আমরা সলভ করছি। এবং উদ্দীপকে বলা হয়েছে বিশ্ব উষ্ণায়নের ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়, এছাড়া জলবায়ু পরিবর্তন, মেরু অঞ্চলে বরফ গলন। আচ্ছা, এটা কিন্তু আমরা মেনলি সলভ করছি, ঠিক আছে। সো এটাতে আমরা আগাচ্ছি না। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।